নদিয়ায় 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার আরো 2 দালাল। ধৃতদের থেকে 2 নাবালক উদ্ধার। 1 মাস আগে সীমান্ত পেরিয়ে এপারে আসে 4 জন। এরপর মুম্বাইয়ে কাজের খোঁজে চলে যায় অনুপ্রবেশকারীরা। হাঁসখালিতে ফিরতেই পুলিশের জালে ধরা পড়ে। গতকাল বিশেষ সূত্র মারফত আমাদের হাঁসখালি থানা খবর পায় বড় চুপড়িয়া নামক একটি জায়গাতে কয়েকজন বাংলাদেশি নাগরিক লুকিয়ে আছে। 4 জন বাংলাদেশি নাগরিক এবং তাদের সঙ্গে 3 জন ল্যাব বেবি আর একজন মাইনর আছে, তার বয়স 7 বছর। এরা অলরেডি 1 মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে। করে 1 মাস মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে। যারা টাউট আছে সবাই ইন্ডিয়ান আছে। যে সমস্ত দালালদের হাত ধরে এরা আসছে, এদেরকে ছাড়া হবে না। পুরো নেটওয়ার্কটা আমরা এটাকে একদম ধ্বংসই করে দেবো। এই পর্যন্ত স্পেশাল ড্রাইভে 32 জন আমরা অলরেডি 1 মাসের মধ্যে বিডি ন্যাশনাল, বাংলাদেশি ন্যাশনাল এবং 19 জন টাউট, ভারতীয় টাউট, এদেরকে আমরা গ্রেপ্তার করেছি। ঘরে বাইরে চাপে এখন পাকিস্তানের কাছে। একসময় শত্রুর হাত ধরছে বাংলাদেশ। মিশরে মুখোমুখি শাহবাজ শরীফ এবং মোহাম্মদ ইউনুস। D8 সম্মেলনের ফাঁকে এই বৈঠক করেন পাকিস্তান এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা। এখানেই শেষ নয়, পাকিস্তানের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধল ঢাকা বিশ্ববিদ্যালয়। 2015 সালে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরো কাছাকাছি পাকিস্তান বাংলাদেশ। আরো একবার পাক প্রধানমন্ত্রীর মুখোমুখি বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এবার মিশরে বৈঠক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার D8 সম্মেলনের ফাঁকে তারা এই বৈঠক করেন। 8 উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে D8। এই গোষ্ঠীতে রয়েছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। D8 এর সম্মেলন এবছর হচ্ছে মিশরে। বুধবার এই সম্মেলনে যোগ দিতে কায়রো পৌঁছন মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। এর আগেও কিন্তু নিউ ইয়র্কে একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকটা এই দুজনের মধ্যে হয়েছিল এবং সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করা এবং সার্কে বাংলাদেশের যে গুরুত্ব সেটাকে আরো বাড়ানো বা সার্ককে রিভাইভ করার কথাগুলো সেখানে একবার অলরেডি হয়েছিল। এটার মাধ্যমে দুই পক্ষই বলতে চাইছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেটা হাসিনার সময়তে দুই পক্ষের মধ্যে ছিল সেটাকে আবার করে উন্নত করা এবং এই যে ভিসার বিষয়ে উন্নতিকরণ বা বাংলাদেশের পণ্য পাকিস্তানে যাওয়া, পাকিস্তানের পণ্য বাংলাদেশে আসা, এই সকল বিষয়গুলিতে উন্নতি করার কথাও কিন্তু এই ধরনের মিটিং এর মধ্যে আলোচিত হবে। এর আগে আমেরিকাতেও বৈঠক করেন শরীফ ইউনুস। সেটা গত সেপ্টেম্বরে, বাংলাদেশে হাসিনা সরকার পতনের 1 মাস পর। গত অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশে ভারত বিদ্বেষ এবং পাকিস্তান প্রেম। যে পাকিস্তান একসময় ছিল শত্রু, তাদের প্রতি এখন যেন দরদ উথলে উঠছে। আমাদের বিদ্রোহ ছিল পরিকল্পিতভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। ভারত আমাদেরকে গোলা বারুদ দিয়ে সাহায্য করেছে। এই সাহায্যের পিছনে তাদের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? পাকিস্তানকে 2 টুকরা করা, দুর্বল করা। এটা নেহেরু ডক্টরেট ছিল। সুতরাং আমাদের ছিল বাংলাদেশকে স্বাধীন করা, তাদের কাজ ছিল পাকিস্তানকে 2 ভাগ করা। পাকিস্তান প্রেমের বড় প্রমাণ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। 2015 সালের ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত 13 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। অর্থাৎ আরো কাছাকাছি ঢাকা ইসলামাবাদ। একসময়ের শত্রুরই এখন হাত ধরছে বাংলাদেশ। নিউজ 18 বাংলা। বাংলাদেশে ফিরে ফের লড়াই রবীন্দ্র ঘোষের। ধৃত চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করবেন আইনজীবী। বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসায় আইনজীবী রবীন্দ্র ঘোষ সস্ত্রীক কল্যাণী এইমসে চিকিৎসা করাতে গিয়েছেন আইনজীবী। 2রা জানুয়ারি ফের চিন্ময়ের হয়ে সওয়াল করবেন আইনজীবী। অনুকূলে করার জন্যই তো আমরা বাংলাদেশে থাকি। এখন পালিয়ে আসলে তো কোনো লাভ হবে না। এখানে তো আমরা থাকার অর্থ হইলে ওখানে আমরা লড়াই করে বাঁচবো। অনেকে বিপদে পড়েছে, উপরওয়ালা ভগবান বা যেই হোক না কেন তার নির্দেশে আমরা কাজগুলো করি। আশা করি
সরকার বুঝতে পারবে আমরা যে সংগ্রাম করে যাচ্ছি মানবাধিকারের লড়াই, এখানে কেউ আমরা প্রত্যেক লোকের জন্য আমরা মানবাধিকারের জন্য লড়াই করি, কেউ ছোট কেউ বড় নয়, এভরিবডি ইজ ইকুয়াল দ্য আই অফ ল। আমি তো লড়াই করছি ওখানে কোর্টে, লড়াই করছি যখন যেদিন তারিখ পড়েছে আবার 2 তারিখ, ওই 2 তারিখের আগেই ফিরে যাব আশা করি। জেলায় জেলায় জাল পাসপোর্টের জাল, এবার হাওড়া হুগলিতেও পাসপোর্ট চক্র। পাসপোর্ট সেবা কেন্দ্রই জালিয়াতির আখড়া, নজরে আমতা ও আরামবাগের পিএসকে। ভুয়ো নথি দিয়ে জাল পাসপোর্ট তৈরি। পাসপোর্টের রমরমা। হাসিনা সরকারের পতনের পরই জাল পাসপোর্টের রমরমা। জাল পাসপোর্টে নজরে বনগাঁ বসিরহাট। বনগাঁ বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রে পাসপোর্ট ইস্যু করা হয়েছে। 4 মাসে ভুয়ো নথি দিয়ে 1000 পাসপোর্ট ইস্যু করা হয়েছে। অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ভুয়ো নথিতে 1000 পাসপোর্ট। ভুয়ো পাসপোর্ট ব্যবহারকারীদের খোঁজ করছে পুলিশ। জাল পাসপোর্ট চক্রের হদিশ নিয়ে শুরু হয়েছে তরজা। আমি অবিলম্বে এই মামলা এনআইএ এবং ইডিকে নিতে বলবো। এটা একটা বড় চক্র, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এই চক্রের জন্য যেই থাকুক, যারাই যুক্ত থাকুক, তাদেরকে হেমাতে অ্যারেস্ট করা উচিত। পশ্চিমবঙ্গ সীমান্ত রাজ্য, সীমান্তটা পাহারা দেওয়ার কথা কার? বিএসএফ এর, অমিত শাহ, কেন্দ্রীয় সরকারের। তারা পাহারা দেয় না, সেই জন্যই অনুপ্রবেশগুলো ঘুরছে। আর ঢুকলে তো প্রথম রাজ্যটা পশ্চিমবঙ্গই পড়ছে এপাশ থেকে। সীমান্ত পাহারা যদি গাফিলতি হয় বিএসএফ এর দায়িত্ব। বাংলার 2 কৃষককে বেধড়ক মার বাংলাদেশি দুষ্কৃতীদের। মুর্শিদাবাদের রানীতলায় বেধড়ক মারধর, অবাধে অনুপ্রবেশ বাংলাদেশি দুষ্কৃতীদের। জখম দুজনেই ভর্তি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সীমান্ত এলাকায় চাষের জমি নষ্টেরও অভিযোগ। আহত দুজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভগবান গোলার বিধায়ক। বিএসএফ আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন বিধায়ক। বাতিল হওয়া 26,000 চাকরির মধ্যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল রাজ্য এবং এসএসসি। কেন রাখা হয়নি ওএমআর শিটের মিরর কপি? এসএসসিকে আজ প্রশ্ন করেন দেশের প্রধান বিচারপতি। বললেন, আই ডোন্ট নো ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরা ডালই কালা হ্যায়। গত 22 এপ্রিল হাইকোর্টের একটা রায়, প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে যায়। 2016 এসএসসির প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। একে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলায় এদিন শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। সেখানে রাজ্য এবং এসএসসির আইনজীবী বলেন যে 26,000 জনের চাকরি গিয়েছে, তাদের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য তা বাছাই করা সম্ভব। এদিনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, হাইকোর্ট অতিরিক্ত শূন্যপদ নিয়োগে স্থগিতাদেশ দিয়েছিল। আপনারা কি চাইছেন স্থগিতাদেশ তুলে দেওয়া হোক? রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, স্থগিতাদেশ তুলে দেওয়া হোক এরকম চাইছি না, শুধু বলতে চাইছি অতিরিক্ত শূন্য পদে একটির বেশি নিয়োগ করা হয়নি। হাইকোর্টের নির্দেশে এই সুপার নিউমারিক পোস্ট নিয়ে সিবিআই তদন্ত করছে। সমস্ত চাকরি যদি বাতিল করা হয়, তাহলে এতদিন যারা সরকারকে সার্ভ করেছেন তাদের উপর অবিচার করা হবে। মূল ইস্যুই হলো যোগ্য অযোগ্য আলাদা করা যাবে কিনা। আপনাদের কি বক্তব্য? যোগ্য অযোগ্য আলাদা করা না গেলে পুরো প্যানেল অথবা পরীক্ষায় বাতিলের পথে হাঁটতে পারে আদালত। তখন রাজ্যের আইনজীবী বলেন, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। এসএসসির আইনজীবীও বলেন, আমরা জানিয়েছি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। 2রা আগস্ট জানিয়েছি নাম ধরে ধরে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। তখন প্রধান বিচারপতি বলেন, আপনারা বলছেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, কিন্তু ওএমআর শিট তো বেসিক কাগজ, যেহেতু অরিজিনাল ওএমআর শিট নেই, তাই এটা বলা সম্ভব নয় স্ক্যান্ড কপি এবং অরিজিনাল ওএমআর শিট একই। তাহলে তো হাইকোর্টই সঠিক রায় দিয়েছে। রাজ্যের আইনজীবী বলেন, 2 থেকে 3 বছর বাদে এই মামলা করা হয়েছে। এসএসসির নিয়মেই আছে 1 বছরের বেশি ওএমআর শিট রাখা হয় না, তার জন্যই এই সমস্যা।
তখন প্রধান বিচারপতি প্রশ্ন করেন, এটার কি সত্যি যে কেউ ফাঁকা ওএমআর সিট জমা দিয়েও চাকরি পেয়েছেন? রাজ্যের আইনজীবী জবাবে বলেন, এটা সঠিক নয়। কিছু প্রার্থীর নম্বর বাড়ানো হয়েছে। সিবিআই রিপোর্ট অনুযায়ী নবম দশমে 92% যোগ্য, 11-12 ক্লাসে 87% যোগ্য। প্রধান বিচারপতি তখন বলেন, আমাকে বোঝান কেন হাইকোর্ট বলল যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব নয়? ওএমআর সিট নষ্ট করা কি হয়েছিল? নষ্ট করা হলে তা কতদিনের মধ্যে নষ্ট করার নিয়ম রয়েছে? রাজ্যের আইনজীবী বলেন, 1 বছর পরে ওএমআর সিট নষ্ট করা হয়। তখনই প্রধান বিচারপতির প্রশ্ন, কেউ কি ওএমআর সিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি? এসএসসি করেনি, তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে, তারাও করেনি। নাইসা আবার স্ক্যানটেককে তথ্য দেয়, তারাও সংরক্ষণ করেনি। স্ক্যানটেক স্ক্যান করেই ছেড়ে দিয়েছিল। এসএসসি একটা প্রশ্নের উত্তর দিক, তাদের সার্ভারে যে ওএমআর সংক্রান্ত তথ্য রয়েছে সেটা কি সঠিক? তখন এসএসসির আইনজীবী জবাবে বলেন, সিবিআই বলেছে ওই তথ্য সঠিক। এরপরের প্রধান বিচারপতির মন্তব্য, আই ডোন্ট নো, ডাল মে কালা হে ইয়া পুরা ডাল হি কালা হে। সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের এই পরবর্তী মামলার শুনানি 7ই জানুয়ারি। নিউজ 18 বাংলা।